ভোরবেলা স্নান করে সিঁড়ি দিয়ে নামছি। পুজোর আগে আর মাত্র কটা দিন বাবা এসেছেন তত্ত্ব নিয়ে মেয়ের বাড়ি। আমি নিচ থেকে শাশুড়ি মার আওয়াজ পেলাম, এই শাড়ি আমরা পরবো? কোন আক্কেলে তোমার বাবা পুজোয় সাধারণ তাঁতের শাড়ি পাঠালেন? এইবারের একটা আভিজাত্য আছে, কোরিয়াল বেনারসি না শুয়ে অন্তত ঢাকায় মসলিন কিংবা ঘিচা তোসর তো পুজোর তত্ত্বে দিতে পারতেন। এই হাজার বুটি তাঁতের শাড়ি আজকালকার দিনে কে পরে? একগাল হেসে পুজোর তত্ত্ব এনেছি বলার চেয়ে হাত জোর করে বলে দিতে পারতো দিতে পারবো না, মিটে যেত। দেখানোর শখ 16 আনা, অথচ পকেটে নেই 4 আনা। বিরক্তিতে মুখ বেঁকালেন আমার শাশুড়ি মা। সেই বিয়ের সময় থেকেই দেখে আসছি, বলেই চলেছেন একই কথা। আসলে কি জানো, দেওয়া থোয়ার মন থাকা চাই। তোমার বাবা কিভাবে কমে সব মেটাবে সেই চেষ্টাতেই তো ব্যস্ত থাকেন। অথচ আমার মেয়ের জন্য পুজোর তত্ত্ব কিনেছি, দেখো, দেখলে তোমাদের চোখ ঝলসে যাবে। একটা একটা করে দামি জামা কাপড় তুলে দেখাতে থাকেন অসীমা দেবী। আসলে গরিব ঘরে কখনো না ছেলের বিয়ে দিতে নেই, এরা জামাই চাইবে রোজগারে, অথচ দেওয়ার বেলায় ফক্কা। ভালো পলিসি বের করেছেন কিন্তু বেআই মশাই। শোনো বৌমা, আগামী সপ্তাহে তুমি বাপের বাড়ি যাবে আর 1030 টাকা নিয়ে আসবে, আমরা নিজেদের পছন্দ মতো কিনে কেটে নেব। কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। 1030 টাকা উনি এমনভাবে চাইলেন যেন মনে হলো মাত্র 30টা টাকা। 1030 টাকা কোথায় পাবে বাবা? এমনিতেই পুজোর বাজার করতে গিয়ে বাবার অবস্থা খারাপ। সদ্য অগস্টে বিয়ে হয়েছে, সেই ঝামেলা মিটতে না মিটতে অক্টোবরে পুজোর তত্ত্ব তালাশ করা সহজ কথা নয়। কিন্তু বাবা হয়তো আমার মুখের দিকে চেয়ে সবকিছু সামলে নিচ্ছে। আগামী বছরে বাবা রিটায়ারমেন্ট। বিয়ের সময় চারিদিকে যে ধার দেনা হয়েছে 1 বছরের মধ্যে তো সব মিটিয়ে ফেলতে হবে। স্থায়ী আয় বন্ধ হয়ে গেলে ধার দেনা তিনি মেটাবেন কিভাবে? আমি বারবার বলেছিলাম যে এখানে বিয়ে করব না, কিন্তু মা তখন একেবারে পাগলের মতো করছে। এত ভালো ছেলে কেউ হাতছাড়া করে? এক প্রকার বাধ্য হয়ে আমাকে পিঁড়িতে বসতে হলো। বাড়ির ডাক্তার কাকুও বলছিলেন তোমার মা ক্রমশ অসুস্থ হয়ে পড়ছে, বিয়েটা করো। পাত্র তো খারাপ নয়, কিন্তু সেই বিয়ের পর থেকে উঠতে বসতে আমাকে খোঁটা শুনতে হচ্ছে। কি কুক্ষণে যে বিয়ে বাড়িতে অভিজ্ঞের আমাকে দেখে পছন্দ হলো। প্রাইভেট ফার্মের ছোট চাকুরে আমার বাবা, একমাত্র সন্তান আমি। একতলা ছোট বাড়ি, সামনে বাগান, হাসি খুশিতে 3 জনের একটি সংসার ছিল। এখন সেখানে কেবল অনিশ্চয়তায় ঘেরা 2 বুড়ো বুড়ি। হাসিটা হারিয়ে গেছে। বিয়ে হওয়ার পর থেকে অভিকের পরিবারের লোকজনের অনেক কিছু দাবি আবদার ছিল আমার কাছে। সেসব মেটাতে গিয়ে আমার বাবার হাসি প্রায় শেষ। প্রথমে তিনি ভেবেছিলেন এখানে বিয়ে দেবেন না, কিন্তু মা এমন পাগলামি করলো। মেয়ের সুখী তো বাবার সুখ, তাই বাবা এই কথাটা মেনেই নিল। ভেবেছিল মেয়েটার সুখ হলে সব কষ্ট তিনি ভুলে যাবেন। এখন একমাত্র এই বাড়িটাই তাদের সম্বল। আমি বারবার বলেছিলাম বাবা দেনা পাওনার বিয়ে আমি করব না, কিন্তু কে শোনে কার কথা? মা তো কোনো কথাই শুনলেন না। এত সুউপায়ী পাত্র, এত ভালো পাত্র কখনো হাতছাড়া করতে নেই। কাজেই বাবার হাজার আপত্তি সত্ত্বেও অভিকের সাথে আমার বিয়েটা হলো। ওর দেওয়ার সিঁদুর মাথায় নিয়ে আমাকে মজুমদার বাড়িতে আসতে হলো। সারাদিনের শেষে রাতের একান্তে অভিককে কাছে পেয়ে আমি কান্নায় ভেঙে পড়লাম। বললাম বাবা আর পারবে না। 30,000 টাকা এখনই কোথায় পাবে বাবা? বিয়েতে অষ্টমঙ্গলার আয়োজনে কম তো খরচ হয়নি। কিভাবে আবার নতুন করে সব কেনাকাটার টাকা? আমি তো ইন্টারভিউ দিয়েছি, নিউজ আছে যে কোনো সময় রেজাল্ট আউট হবে, তারপর জয়েনিংয়ে ডেট দেবে। চাকরিটা পেলে না হয় মামুনি আর বাকি সবার ইচ্ছে মতো কেনাকাটাগুলো। পাথরে মুখ করে সবটা শুনলো আমার স্বামী অভিক। ব্যঙ্গের হাসি এসে বলল, সরকারি চাকরি সেটা পাওয়া তো সহজ নাকি? কবে তুমি চাকরি পাবে, কবে সবার পুজো শপিং হবে? কবছর বাদে শপিং হবে শুনি? পুজো তো বছরে একবার মাত্র আসে। একটা কথা কান খুলে শুনে রাখো, মায়ের আদেশের কোনো রকম বিরোধিতা করতে আমি পারবো না, করিনি, করব না। বুধবার তুমি বাপের বাড়ি চলে যাও, টাকা পয়সা জোগাড় করে 1 সপ্তাহ বাদে ফিরে আসবে। আমাকে ফোন করবে, টাকার জোগাড় হলে আমি নিয়ে আসবো। নিতে গিয়ে উদ্ধার করে দেবে আমাকে, আমি মনে মনে বিড়বিড় করলাম।
একবার এ বাড়ি থেকে বেরোতে পারি আর জীবনে ফিরবো না। কি অসম্ভব লোভী মানুষজন, এদের সঙ্গে কেউ ঘর করে? বাড়ি ফিরে সুস্থির হয়ে বসে লিস্ট করব। ঘর সাজাতে বাবা যা যা দিয়েছেন পাই টু পাই আদায় করব, ছোট্ট জিনিস একটাও ছাড়বো না। উপহার অর্থ দিয়ে কে বিচার করে? উপহারের বিচার ভালোবাসায়, যত্নে, আদরে। আর এরা, এতদিন এরা আমার ভালো রূপ দেখেছে, শেষ সুযোগ দিয়েছিলাম অভিককে, আর নয়। এবার বুঝবে সে কি হারিয়েছে। আমার লিস্টের খামটা ব্যাগে যত্ন করে ভরে নিয়ে জামা কাপড় নিয়ে পরের দিন বাবার বাড়িতে রওনা দিলাম। অপ্রত্যাশিত আগমনে বাবা ভীষণ খুশি হলেও মা আমার হাতের বড় ট্রলি ব্যাগটা দেখে চিন্তিত হয়ে পড়লেন। বারবার বলতে থাকলেন, তুই একা কেন? জামাই বাবা যে এলো না, অন্তত তোকে ছেড়ে তো দিয়ে যেতে পারতো, ঝগড়া করে আসিসনি তো। কেন মা, আমি কি অবলা যে কাউকে এসে বাড়ি অবধি ছেড়ে দিয়ে যেতে হবে? আমি যথেষ্ট সক্ষম, নিজের দায়িত্ব নিজে নিতে পারি। আমি আর ওখানে ফিরবো না, কোনো দিনও না। গম্ভীর মুখে আমি কথাটা জানালাম। ফিরবি না মানে? লোকে কি বলবে? ঘর ভাঙলে কত সমালোচনা হয় জানিস না? এমনটা করে না মা, ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নিতে নেই। কি হয়েছে আমাদের খুলে বল। আমরা তোর মা বাবা। মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়ল মা। লোকের কথায় কান দেওয়ার দরকার নেই, গম্ভীর মুখে বললেন বাবা। তনু আমাদের কাছেই থাকবে, ওর বাবা এখনো বেঁচে আছে। প্রথম দিনই তোমায় বলেছিলাম ওরা ভালো মানুষ নয়, লোভী। তুমি শুনলে না, জোর করে মেয়েটার ওখানেই বিয়ে দিলে। পুজোর তত্ত্ব দিতে গিয়ে ওদের ব্যবহার আমার বিন্দুমাত্র ভালো লাগেনি। বড্ড অহংকার, সব সময় মেয়ে পক্ষকে ছোট করে দেখার চেষ্টা। এই যে তুমি বলছো না লোকে কি বলবে, লোকের কথা শুনে মেয়েকে ইচ্ছের বিরুদ্ধে শ্বশুরবাড়ি পাঠিয়ে মরে যাওয়ার পর লোক দেখানো খানিক কান্নাকাটি করে শ্বশুরবাড়ির লোকজনের নামে বলে পাড়া মাত করে কি লাভ? সত্যি কি শ্বশুরবাড়ির লোকের দোষ, নাকি দোষটা নিজের মা বাপের, যারা ইচ্ছের বিরুদ্ধে বারবার মেয়েকে শ্বশুরবাড়ি যেতে বাধ্য করে? কিন্তু বাজারে যে এতগুলো টাকা ধার, বিয়েটাও মেয়েটার সুখের হলো না, এরপর চলবে কি করে বলো দেখি? আমাদের তো আর্থিক বল নেই, ধার শুধোতে হবে, তার উপর সামনে তোমার রিটায়ারমেন্ট। তা বলে একমাত্র মেয়েটাকে বলিতে চড়াবো? দরকার হলে আমি আবার কাজে বেরোবো, কিছু না কিছু ঠিক জুটে যাবে। তা বলে একমাত্র সন্তানকে আমি হারাতে পারবো না। পরের দিন সকালে আমি দৌড়ে বাবার কাছে গেলাম। বাবা, চাকরিটা আমি পেয়ে গেছি, দেখো সেই যে ইন্টারভিউ দিয়েছিলাম, আজ সকালে রেজাল্ট আউট হয়েছে। এবার দেখি জয়েনিং কোথায় দেয়। আর চিন্তা নেই বাবা, আমি সব সামলে নেব। তুই তাহলে সরকারি চাকরি পেয়ে গেছিস মা? আমি তো ভাবতেই পারছি না। দেখেছো মহিমা, বলেছিলাম না আমার মেয়ে ঠিক পারবে, সেদিন তুমি বিশ্বাস করনি। আর আমাদের কোনো চিন্তা রইল না। জয়েনিং কবে রে মা? আমি সরকারি চাকরি পেয়েছি খবর আমার শ্বশুর বাড়িতেও পৌঁছালো। সব শুনে অভিক এসেছে, ক্ষমা চেয়েছে। সব ভুলে নতুন করে পথ চলা শুরু করার কথাও বলেছিল। প্রয়োজনে না হয় দুজনে আলাদা থাকবো, কিন্তু সেই পুরনো জীবনে ফিরে যেতে আমি আর রাজি নই। সরাসরি অভিককে আমি পাঠিয়ে দিই। অপমানের অন্ন অনেক খেয়েছি, সেখানে নতুন করে আর সম্মানের ভাত আমি মুখে তুলব না। তার চেয়েই ভালো। এটা শুধু গল্প নয়, মেয়েদের উঠে দাঁড়ানোর একটা অনুপ্রেরণা। বারবার বোকার মতো আগুনে ঝাঁপ দেওয়ার মেয়ে তনুকা নয়।